সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজ আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বের সকল নারীর প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের সম্পাদকীয়। আমাদের আজকের বিষয় নারীর অগ্রযাত্রা ও বাল্যবিবাহ নিরোধ আইন। আর এ নিয়ে আমাদের সাথে কথা বলার জন্য উপস্থিত রয়েছেন মেহের আফরোজ চুমকি এমপি, মাননীয় প্রতিমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, রয়েছেন আয়েশা খানম, সভানেত্রী বাংলাদেশ মহিলা পরিষদ, এবং ব্যারিস্টার সারা হোসেন, আইনজীবী ও মানবাধিকার কর্মী। প্রিয় দর্শক, আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে সরাসরি এই আলোচনায় যোগ দিতে পারবেন এবং সেই জন্য আপনাদেরকে ফোন করতে হবে যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তো আমরা আলোচনা শুরু করার আগে একটু দেখে নেব এই মুহূর্তের সর্বশেষ শিরোনামগুলো। সিলেটে কলেজ ছাত্রী খাদিজা হত্যা চেষ্টার দায়ে বদরুলের যাবজ্জীবন কারাদণ্ড, উচ্চ আদালতেও একই সাজা বহাল থাকবে বলে আশাবাদ। দুর্নীতি মামলায় আদালত পরিবর্তন চেয়ে বেগম জিয়ার আবেদন হাইকোর্টে মঞ্জুর, মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করে ৬০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ। কুমিল্লায় পুলিশের ওপর হামলাকারী জঙ্গির বাসায় অভিযান চালিয়ে পাওয়া গেল ২৯টি গ্রেনেড সহ বিপুল পরিমাণ বিস্ফোরক, নিষ্ক্রিয় করা হল শক্তিশালী ৩টি। রাজধানী থেকে র্যাবের অভিযানে মানব পাচার চক্রের মূল হোতাসহ ২৪ জন আটক, লিবিয়া আর মালয়েশিয়ায় প্রতারণার শিকার ৩৭ বাংলাদেশি শ্রমিক উদ্ধার। এবং নারী দিবস উপলক্ষে রাজধানী সহ সারা দেশে র্যালি সমাবেশ, সমাজের রক্তচক্ষু উপেক্ষা করে অর্থনৈতিক মুক্তির মিছিলে এখন নারীরা। আমরা চলে আসব আমাদের আলোচনায়। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমাদের নারীরা এগিয়ে যাচ্ছে এবং নারীদের এই অগ্রযাত্রা খুবই দৃশ্যমান। এবং গত এক দশকে যদি আমরা বলি, এটি খুবই ভালোভাবে আমাদের নারীরা এগিয়ে যাচ্ছে। শিক্ষাক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নারীদের অংশগ্রহণ বাড়ছে। আমাদের কৃষিতে নারীর অবদান অনেক বেশি। শিল্পেও নারীরা এগিয়ে আছে, বিশেষ করে গার্মেন্টস শিল্পে তো ৮০% শ্রমিকই নারী। এমনকি এখন কিন্তু মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে যে কর্মসংস্থানের জন্য যাচ্ছে নারীরা, সেখানেও কিন্তু নারীদের সংখ্যা অনেক বাড়ছে। অর্থনীতিতে নারীরা একটা বড় অবদান রাখছে এবং আমরা দেখব যে ব্যবসা বাণিজ্যের অনেক ক্ষেত্রে এখন শীর্ষ পদে নারীরা আছেন। এমনকি বেশ কিছু ব্যবসায়ীদের যে শীর্ষ সংগঠন, তারও কিন্তু একেবারে প্রধান এখন নারী কয়েকজন আছেন। তো সব মিলিয়ে আমাদের নারীদের অগ্রযাত্রা খুবই আশাব্যঞ্জক। কিন্তু এর মধ্যেই যেই বিষয়টি নিয়ে একটু আলোচনা উঠছে সেটি হচ্ছে যে এই আইনটি পাশ হলো গত ২৭ ফেব্রুয়ারি সংসদে, বাল্যবিবাহ নিরোধ আইন। সেটির একটি ধারা সম্পর্কে বিশেষ ধারা বলা হয়েছে যে বিশেষ পরিস্থিতিতে ১৬ বছর বয়সী মেয়েরা, পরে এটা যুক্ত করা হয়েছে ছেলেরাও এটি বিবাহ করতে পারবে আইন আদালতের অনুমতি নিয়ে এবং পিতামাতা বা অভিভাবকটা পরে সংযোজন করা হয়েছে সম্মতিতে। এটি নিয়ে বিশেষ করে আমাদের নারী নেত্রীরা, সমাজের সুশীল সমাজ যদি বলি, মানবাধিকার কর্মী, সবাই কিন্তু এটা সোচ্চার হয়েছেন, দীর্ঘদিন ধরে এটির বিপক্ষে অবস্থান নিয়েছেন। কিন্তু সরকার একতরফাভাবে কারো কোনো মন্তব্য আমলে না নিয়ে বিলটি পাশ করেছেন। তো আমি প্রথমেই মেহের আফরোজ চুমকি আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে আপনি কি বলবেন, কি যুক্তি আছে আপনাদের পক্ষে যে এত কিছু বাধা নিষেধ উপেক্ষা করে আইনটি পাশ করাতে হলো? প্রথমেই আমি আন্তর্জাতিক নারী দিবস আজকে, তাই সকল নারীর প্রতি আমি আজকের এই দিনে আমার শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের মাধ্যমে। আর পাশাপাশি এটা সবাই বলবে নিঃসন্দেহে যে বাংলাদেশে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে একটা বিশাল পরিবর্তন, অর্থাৎ উন্নয়নটি অনেক দূর এগিয়ে গেছে আমাদের। বাংলাদেশকে নারী
উন্নয়নের বা ক্ষমতায়নের মডেল এখন বলা হয়, এবং উন্নত দেশও অনেক বিষয় নিয়ে তারাও আমাদের অ্যাপ্রিসিয়েট করছেন, এবং তারা অনেক সময় জানতেও চাচ্ছেন যে কিভাবে এটা সম্ভব হচ্ছে খুব দ্রুততার সাথে কাজগুলো। এবং যে বিষয়টি হয়েছে যে এই ক্ষমতায়নটা আমরা দেখছি যে আমরা প্রতিটি সেক্টরে, মানে যেসব জায়গায় কখনো আমরা নারী যেতে পারবে বা তার দক্ষতা দেখাতে পারবে স্বপ্নেও ভাবিনি, সেই জায়গাগুলোতেও নারীরা পৌঁছে গেছে। অর্থাৎ নারীদের এই যে পারে, এই বিষয়টি আমরা ইতিমধ্যে প্রমাণ করতে পেরেছি, যেটা আমরা মনে করি যে আমাদের বর্তমান সরকার, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা, তিনি হয়তো বঙ্গবন্ধু যেভাবে সংবিধানে নারী পুরুষের সমতার কথা বলেছেন, সেই লক্ষ্যে আমার মাননীয় প্রধানমন্ত্রী এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশকে। এখন আপনি যে প্রসঙ্গটি নিয়ে এসেছেন বাল্যবিয়ে, হ্যাঁ, বাংলাদেশে কয়েকটি চ্যালেঞ্জ আছে। এত কিছুর পরেও আমরা নারীর প্রতি সহিংসতা এখনো আমরা সম্পূর্ণ নির্মূল করা কখনোই হয়তো সম্ভব হবে না, কিন্তু আরো কমিয়ে আনতে পারি, কিন্তু হয়তো সেখানে পাচ্ছি না। এবং বাল্যবিয়ের বিষয়টি নিয়ে আমাদের সবসময় প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে দেশে বহির্বিশ্বে বিভিন্ন জায়গায়। এই বিষয়টি আসলেই মূলত বাল্যবিয়ে এমন একটি বিষয়, আমরা সবাই সেটা জানি যে যারা আমরা সচেতন, যে এই বিয়ের কারণে আমাদের মেয়েদের যে ক্ষমতায়নের জায়গাটা সেটা অনেক অনেক দুর্বল হয়ে যায়। এবং শুধু তাই নয়, নারীর প্রতি সহিংসতা, নারীর স্বাস্থ্য ক্ষেত্র বলেন, মাতৃমৃত্যুর হার বৃদ্ধি বা শিশু মৃত্যুর হার বৃদ্ধি, এই সব কিছুই কিন্তু বাল্যবিয়ের সাথে রিলেটেড। নিঃসন্দেহে এটা একটি আমাদের দেশের জন্য একটি চ্যালেঞ্জ, এটা আমাদের সমাধানে আসা অবশ্যই জরুরি। এবং আপনারা জানেন যে 1929-এ একটি আইন ছিল, এবং যেই আইনটি আমাদের দীর্ঘ 88 ইয়ার্স পর্যন্ত চলছে, এবং তারপরে নতুন এখন একটি আইন হলো। এই 88 ইয়ার্সে কিন্তু এই আইনের কারণে আমরা যে অনেক বাল্যবিয়ে কমিয়ে ফেলতে পেরেছি তা না, কিন্তু বাল্যবিয়ে কমেছে। আমরা যে পার্সেন্টেজটা এখন বলি যে 15+, হয়তো এখন হিসাব করলে আর একটু বাড়বে গড় বিয়ের বয়স, কিন্তু আমরা দেখি যে একটি শ্রেণীর বাল্যবিয়ে কমে এসেছে। কোন শ্রেণী? যাদের মধ্যে শিক্ষার হার বেশি, যাদের মধ্যে সচেতনতা এসে গেছে, তাদের মধ্যে বাল্যবিয়েটা কমে এসেছে। কিন্তু রিমোট এলাকা যেমন হাওড়বড় এলাকা, চর এলাকা, পাহাড়ি অঞ্চল, বা যেখানে শিক্ষার আলো সেইভাবে যায়নি, কিংবা দারিদ্রতা, কিংবা সচেতনতার অভাব, এই সব কিছু মিলিয়ে সেই জায়গায় আমাদের বাল্যবিয়েটা থাকার কারণে আমাদের পার্সেন্টেজটা সেই রকমই আসছে। তা না হলে হয়তো পার্সেন্টেজ আরো কমিয়ে আসবে। সরকারি প্রতিটা জিনিসকেই আমরা লক্ষ্য করছি যে কোন জায়গাগুলো আমাদের হাত দিতে হবে, কিভাবে আমরা পরিবর্তনটা করে আনবো। কারণ আইন বাংলাদেশে প্রচুর আছে আমরা জানি, এবং আইনের বাস্তবায়নের ক্ষেত্রেও অনেক অনেক দুর্বলতা থাকে। পাশাপাশি আপনার যেহেতু আমাদের জনবহুল দেশ, এই সমস্যাগুলো থেকেই যাচ্ছে, একেবারে রাতারাতি সমাধান করা যাচ্ছে না। কিন্তু আমরা যদি মানসিকতার পরিবর্তন আনতে পারি, শিক্ষার হার বৃদ্ধি করতে পারি, কিংবা অর্থনৈতিকভাবে আমরা আরো দেশকে এগিয়ে নিতে পারি, দারিদ্রতা কমিয়ে আনতে পারি, তাহলে এই সমস্যাগুলো ধাপে ধাপে কমে আসবে। তার বাইরে আইন তো অবশ্যই প্রয়োজন। এবং আধুনিক ক্ষেত্রে যেমন আগে যে আইনটি ছিল, সেই আইনে আপনার যে শাস্তির বিষয়গুলো ছিল সেটা এতই ক্ষুদ্র ছিল যেটাকে আমরা ধর্তব্যের মধ্যেই ফেলা যায় না, এবং অনেক ফাঁক ছিল, যার কারণে জন্ম নিবন্ধনের ব্যাপারেও অনেক জটিলতা ছিল, এই সমস্যাগুলো ছিল। আমি একটা জিনিস বলবো, আমাদের দেশে একটা বিষয় আছে কি, কিছু একটা হলেই কেউ আমরা না পড়েই বলি চিলে কান নিয়ে গেছে তো দৌড়ালাম পেছনে। আমি আপনার প্রতি শ্রদ্ধাশীল হয়ে এটা বলতে চাচ্ছি, আপনি কিছু মনে করবেন। আপনি প্রথমেই কিন্তু বলেছেন যে 16 বছর পড়লেন কেন, কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার যে আইনটার মধ্যে 16 বলে কোনো কথাই নেই। 16 বলে কোনো, হ্যাঁ, 16 বলে কোনো কথাই নেই। আমি বলবো যে আপনার মানে 10-12 বছরের না, কোনো বয়সের বিষয় নেই, কারণ আমাদের ইতিমধ্যে আমাদের বিয়ের বয়সের হারই কিন্তু 15+-এ চলে এসেছে আমাদের গড়। কারণ আমাদের ওই ভয়াবহ জায়গাটা থেকে কিন্তু আমরা উঠেই এসেছি বলতে গেলে। 10, 11, 12 বলতে যেই বয়সটা বোঝায়, সেই বয়সটাই আমরা হয়তো মানে এখন নেই। খুবই হয়তো একেবারেই আকস্মিক হয়তো 2-1টা থাকতে পারে, বাট ওই ধরনের আসছে না। তো আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের বিয়ের বয়স কিন্তু আমরা 18ই রেখেছি, এবং আমাদের ছেলেদের জন্য, মেয়েদের জন্য 18 এবং ছেলেদের জন্য 21। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যখন এই আইনটা প্রণয়ন করি, বা আইনের একটা অনেকগুলো ধাপ আছে, সেই ধাপে কিন্তু আমরা আমাদের যারা নারী নেত্রী, যারা এখন বিরোধিতা করছেন, তাদের সাথে কিন্তু বিভিন্ন পর্যায়ে আমরা বসেছি। এবং ধরেন আইনটা হয়েছে, আইনের 100% যে তাদের সাথে আমরা একমত হতে পেরেছি তা না, কিছু কিছু ক্ষেত্রে হয়তো দ্বিমত আছে। তার মধ্যে একটা ধারা,
আর বাকি মোটামুটি সব ক্ষেত্রেই কিন্তু আলোচনার মধ্য দিয়েই সবগুলো ধাপই আমরা পার করতে পেরেছি। আমি এখন বলবো যে আমাদের এই আইনটা আসলে সবারই পড়া উচিত, এবং আইনে যে আমরা আইনটা কেন করলাম এবং আইনের কি কঠোরতা আছে সেটা আমার জানানো উচিত। আমাদের প্রথম কথা বলতে হবে যে আমরা কি বাল্যবিয়ে বন্ধ করতে চাই কি চাই না। আমি মনে করি যে আমাদের গভর্নমেন্ট কমিটেড যে বাল্যবিয়ে বন্ধ করবে। গার্ল সামিটে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে 2021-এর মধ্যে 15 বছরের নিচে বিয়ে বন্ধ করবেন এবং 2041-এর মধ্যে 18 বছরের নিচে মেয়েদের বিয়ে বন্ধ করবেন। অনেকে হয়তো প্রশ্ন করতে পারবে 15 বছর 2021-এ কেন? যদি একটি আইন থাকার পরেও 88 ইয়ার্স লাগে আমাদের এই পর্যায়ে আসতে, তাহলে নিশ্চয়ই আমাদের কিছুটা সময়ের প্রয়োজন হয়েই যাচ্ছে। সামাজিক অনেক জটিলতা, অনেক সমস্যা আছে, সেই সমাধান না করে শুধু আইন তো চাপিয়ে দেওয়ার বিষয় নাই। আইনটা চাপিয়ে আমি তাকে দিয়ে দিলাম, কিন্তু পরের দিনই সেই আইনটা মেনে একদম সমাজ কমপ্লিট হয়ে গেল, সেটা ভাবাটাও মনে হয় অনেক বেশি ভাবনা হতে পারে। আচ্ছা, ঠিক আছে, আমি আইনের দুই একটি কথা বলে আমি আপনার ধারাটা নিয়ে আমি বলবো যে যেই ধারাটা নিয়ে এতটা কথা হচ্ছে। আইনে আমরা দেখেন কতটা কঠোরতা দিয়েছি। বাল্যবিবাহ সম্পাদন পরিচালনা করিবার শাস্তি। কোন ব্যক্তি বাল্যবিবাহ সম্পাদন বা পরিচালনা করিলে উহা হইবে একটি অপরাধ এবং তার জন্য তিনি অনধিক 2 বছর ও অনূর্ধ্ব 6 মাস কারাদণ্ড বা অনধিক 50,000 টাকা অর্থদণ্ড। আচ্ছা, আইনটির অন্যান্য ধারা সম্পর্কে আমার মনে কারো কোনো আপত্তি নেই। আচ্ছা, আপত্তি নাই, কিন্তু ওগুলো জানতে হবে। আমরা কিন্তু জনগণকে খালি ওই যে বিশেষটা জানাচ্ছি, কিন্তু আমাদের যে কঠোরতাগুলো আছে সেটা কিন্তু জানানো হচ্ছে না। আমাদের এই কঠোরতাগুলোকে জানাতে হবে, এবং আমাদের এই যে বিয়ে হলে যে বিয়েটা তৎক্ষণাৎ বিয়ে বন্ধ করার জন্য বা এই বিষয়গুলোর জন্য যে আমরা যে পাওয়ারগুলো দিয়েছি আর যেগুলো আগে ছিল না, সেগুলো সবার জানা খুবই প্রয়োজন। তো বিশেষ বিধান যেটা আছে সেটা হলো এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, বিধি দ্বারা নির্ধারিত কোনো বিশেষ প্রেক্ষাপটে অপ্রাপ্ত বয়স্কের সর্বোত্তম স্বার্থে, তাদের স্বার্থের কথাটা আমরা বলেছি, এবং বিধি দ্বারা নির্ধারিত হবে সেটা বলেছি, এবং আদালতের নির্দেশ, আদালত এখানে আমরা অ্যাড করেছি পিতামাতা বা প্রযোজ্য ক্ষেত্রে অভিভাবক, কখনো পিতামাতা অভিভাবক হতে পারে, এবং আবারও বলেছি বিধি দ্বারা নির্ধারিত প্রক্রিয়াও থাকতে হবে। এর মাধ্যম দিয়ে গেলে খুবই জটিল কোনো জটিলতা সৃষ্টি হলে সেটার সমাধান হবে, এবং সেখানে যাদের বিয়ে দেওয়া হবে তাদের জন্য স্বার্থে কোনো হানি না হয়। স্বার্থের বিষয়টা আমরা ক্লিয়ার বলে দিয়েছি। আমরা বলিনি কোনো ধর্ষকের সাথে বিয়ে দিয়ে দিবেন, আমরা বলিনি যে এমন কিছু করে ফেলবেন যাতে করে তার স্বার্থহানি হবে, তার জীবনটা ধ্বংস হয়ে যাবে, বরং তাকে কোনোভাবে জীবন থেকে উদ্ধার করাটাই আমাদের কিন্তু মূল লক্ষ্য। আমি বলবো যে আমাদের বিধিতে সেটা আসবে, এবং আমরা 12 তারিখেও বসবো বিধি নিয়ে। আমরা বিধিটা করব এমনভাবেই যেন এই বিধিতে কোনো ফাঁকফোকর না থাকে। আমাদের মূল লক্ষ্য কিন্তু বাল্যবিয়ে বন্ধ করা, এটা আমরা পরিষ্কার বলতে চাই, এবং আমাদের মূল লক্ষ্য সমাজকে আমরা কিন্তু শুধু আইন চাপিয়ে দিতেই আমাদের মূল লক্ষ্য না, সবাইকে জেল খাটিয়ে দিবে এটাই আমাদের মূল লক্ষ্য না, বরং মানুষকে সচেতন করব এবং সমাজে নতুন ধরনের কোনো জটিলতা যাতে না আসে সেইটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য। ধন্যবাদ। আর যার কারণেই এই বিধিটি দেওয়া হয়েছে, এবং আমি একটু এক সেকেন্ডে বলি, বিধি নিয়ে হয়তো অনেকেই অনেক কথা বলছেন, কিন্তু আমার মনে হয় অনেকেই হয়তো সবাই এইটা পড়ছেন কিনা আইনটা জানি না, তবে যারা জানেন না সাধারণ মানুষের কাছে একটা মেসেজ চলে যাচ্ছে যে একটা বিধি হয়ে গেছে, আমরা সবাই বিয়ে করে ফেলতে পারবো। কিন্তু আমরা যে কঠোর আইন করেছি 18 বছর বা 21 বছর, আমার মনে হয় যারা বাল্যবিয়ে বন্ধ করতে চাচ্ছেন তারা যদি এইটা 10 বার বলার পাশে একবার যদি ওই কথাগুলো বলেন, তাহলে মনে হয় সাধারণ মানুষ সঠিক তথ্যটা পাবে, তারা একটু সচেতন হবে। এটুকু ধন্যবাদ। আমি আয়েশা খানম আপনার কাছে যাব। আপনি দীর্ঘদিন ধরে এই আইন বিধি এই বিশেষ বিধান সম্পর্কে আপনারা বলে আসছেন, একটু যদি বলেন আপনাদের বক্তব্য। অনেক ধন্যবাদ। আমার মনে হয় তার আগে একটু ক্ষমতায়নের পয়েন্ট যেটা আপনি শুরু করলেন, 8ই মার্চ বলে সবাইকে শুভেচ্ছা জানাই। আমার মনে হয় যে বাংলাদেশে স্বাধীনতা উত্তর বাংলাদেশে ক্ষমতায়নের দুটো ধারায় কিন্তু আজকের এই ক্ষমতায়ন হয়েছে। একটা হচ্ছে ব্যাপক সাধারণ গণনারী, তারা কিন্তু স্বাধীনতার পর যে একটা দরজা খুলে যায় একটা দেশের, সেই ধারায় কিন্তু তারা আসছে অনেকে। এবং এই যে আমরা যে পোশাক শিল্পের 80% নারী কাজ করছেন এবং তারা যে বৈদেশিক মুদ্রার একটা সিংহভাগ আনছেন, তারা কিন্তু এই টিজে চলে আসলেন। আমরা দেখলাম যে পোশাক শিল্পের মানে যে ছোট ছোট কারখানাগুলো হতে থাকলো, আজকে কিন্তু এই অবস্থায়। সুতরাং আমি যেটা আরেকটা হচ্ছে সরকারি উদ্যোগে এবং ধারাবাহিকভাবে কিছু কিছু উদ্যোগ, এবং আমরা গত 8 বা 1 দশকের কথা যদি বলি, বা বর্তমান সরকার কতগুলো মানে অ্যাফার্মেটিভ অ্যাকশন, যে প্রশাসনে রাষ্ট্রদূত, বিশ্ববিদ্যালয়ের ফিসি, এই ধরনের কতগুলো জায়গায়
বর্তমান সরকারের একটা বিশেষ যে সম্মানিত প্রধানমন্ত্রীর একটা ভূমিকা, কিন্তু ক্ষমতায়নের যে মূল ধারা, যেটা বলবো যে সমাজ রাষ্ট্রের একটা ব্যাপক গণনারী মূল স্রোতধারা, এটা কিন্তু বেশ আগে থেকেই শুরু হয়েছে। এটা হচ্ছে ক্ষমতায়নের এবং যে উল্লেখযোগ্য এবং যেটা ক্ষমতায়নের আমি 8ই মার্চ 2017-তে বলবো যে ট্যাবু স্টিগমাগুলা নারীরা ভাঙছে, ঘোড়ায় চড়ছে, তীরন্দাজ হচ্ছে, তারা হিমালয়ে চড়ছে, যেগুলো একটা আমাদের শতাব্দীর পর শতাব্দী ধরে যে নারীরা এগুলা পারবে না, সেইটা কিন্তু নারীরা একটা বিশাল উদ্যোগ নিয়েছে। মানে যেগুলাকে একসময় বলে তো চ্যালেঞ্জিং প্রফেশন, মানে সেইগুলা কিন্তু তারা আছে, যেমন ল এনফোর্সিং এজেন্সি, অন্যান্য মানে বিষয়গুলোতে যে পিস কিপিং, বিশেষ করে আমি ল এনফোর্সিং বলবো, যে রাস্তায় তারা যে কাজগুলা করছে বা চ্যালেঞ্জ নিচ্ছে গণমাধ্যমে, সুতরাং সেইখানে কিন্তু আমাদের আশার একটা দিক, যদি অর্জন আমরা বলি আর কি, এটা সাধারণ গণনারী, সরকার এবং নিশ্চয়ই যদি আমি বিনয়ের সাথে একটু সামাজিক আন্দোলন, নারী আন্দোলনের বিন্দুতম ভূমিকা থেকে থাকে, না হলে তারা এই কথা না বললে তো আজকে রাষ্ট্রপরিষদের নারীরা আসতেনই না। সুতরাং আমার মনে হয় যে রোকেয়া সাখাওয়াত একলাই বলছিলেন, কিন্তু আজকে 100 বছর পরে কিন্তু নারীরা সবকিছুই করছে। সুতরাং এই জায়গায় একটু দৃষ্টির ব্যাপার গেল ক্ষমতায়নের বিষয়টা। আমার মনে হয় যে বাল্যবিবাহ আইনের বিষয়টা নিয়ে যে আমরা আপত্তি করছি, আমার মনে হয় আমি একটা কথা পরিষ্কার বলতে চাই যে আজকে চুমকিও আছেন আমাদের সম্মানিত প্রতিমন্ত্রী মেহেরাবুর চুমকি, আমরা এবং সরকার আমরা কিন্তু প্রতিপক্ষ না। আমরা নারীর ক্ষমতায়ন চাই, নারীর অধিকার চাই, কন্যা শিশু অধিকার চাই, বাল্যবিবাহ বন্ধ চাই, সরকারও চান। প্রথমে হচ্ছে আমরা কেউ প্রতিপক্ষ না। প্রসেসটা আপনি যেটা বললেন, প্রসেসটার ব্যাপারে প্রতিমন্ত্রীও বললেন যে আমরা, তারা ছিলেন বাধা। যখন প্রথম একটা নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে চিঠি আসলো, আমার পরিষ্কার মনে আছে তরুকুল ইসলাম তখন সচিব, এবং মানে আমরা কিন্তু মহিলা পরিষদেরটা যদি আমি বলি এবং আরো বেশ কিছু নারী মানবাধিকার সংগঠন, আমরা কিন্তু প্রথমেই সাড়া দিই। এবং আমি বলি মহিলা পরিষদ, মানবাধিকার কমিশন তখন চেয়ার ছিলেন ডক্টর মিজান, এবং ল কমিশন, আমরা কিন্তু তাদের সাথে এবং এক্সপার্ট লয়ারদেরকে নিয়ে পরামর্শ করে একটা আইন মানে খসড়া তৈরি করে আমরা কিন্তু জমা দিই। শিশু একাডেমিতে আপনার মানে সভাপতিতে একটা সভা হয় এবং মোটামুটি আমরা একটা খসড়া একমত হয়ে আমরা পাঠালাম। যে সমস্যাটা হলো সেটা কিন্তু প্রসেসে না, সেই সমস্যাটা হচ্ছে যে আমরা যে সুপারিশগুলো, অফকোর্স সবকিছুই যে গ্রহণ করবেন সেটাও আমরা মানে মনে করি না, কিন্তু আমরা যে আইনটা জমা দিলাম সেইখানে কিন্তু এই বিশেষ বিধানটা ছিল না, সেটা কিন্তু পরবর্তীতে, এবং এটা অতীতের যে অভিজ্ঞতাগুলা অন্যান্য আইনগুলোর ক্ষেত্রে যে 5টা আইন হয়েছে সেগুলোতেও ঘটনাচক্রে ড্রাফটিং মানে কমিটি বা ড্রাফট করে দেওয়ার যে অভিজ্ঞতা, সেটা থেকে যে ড্রাফটিং কমিটিতে গেলে এমন সেটাকে পরিবর্তন করা হয় যে অনেক কিছু বিষয় আছে যেগুলো কিন্তু যুক্তি দিয়ে যে সরকারের পক্ষ থেকে যারা থাকেন তারাও কিন্তু সেগুলা মানে যথাযথভাবে সেইগুলা উপস্থাপন করতে পারেন না, কারণ ওইখানে ছোট্ট একটা ড্রাফটিং কমিটি থেকে, এটা আমি বিনয়ের সঙ্গে বলছি যে গত 40 বছরের আমার অভিজ্ঞতা এই আইনগুলো নিয়ে এই বিষয়টা হয়। আচ্ছা, এবং সেইখানে যে যুক্তি, এটা হলো প্রথম যে আমরা কিন্তু এই সুপারিশটা আমাদের ছিল না। আর যে বিষয়টা হচ্ছে যে মানে কন্যাদের মানে কল্যাণের জন্য, আমার মনে হচ্ছে যে অবশ্যই কন্যা শিশুদের কল্যাণের জন্য, কিন্তু আমাদের একটা উদ্বেগ মানে যে আজকে কালকে যে কথাটা শুনলাম, আজকে যেটা পত্রিকায় আসছে যে রাতের সেই প্রোগ্রামটা উইকেন্ডের, যে বিরোধিতাকারীদেরকেই বরং মুখ বন্ধ করে দিতে হবে, এরা কিন্তু দেশের বাইরের কেউ না। এবং আজকে আমরা কিন্তু একটা উদ্বেগ আমাদের, এটা আপনি বলেন নাই, এটা কিন্তু একটা উদ্বেগ, এটা কিন্তু একটা দুশ্চিন্তা, এবং আমরা কিন্তু এই উদ্বেগটা কোনো সাবজেক্টিভ ধারণা থেকে করছি না যে আজকে এই ভিসাস সার্কেল একটা হেলথের ভিসাস সার্কেল হবে, এবং যেটা বলা হচ্ছে যে যদি কোনো কারণে একটা অঘটন ঘটে তখন কি করা হবে, এটার একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু বিয়েটা হয়তো করিয়ে দেওয়া হলো, একটা শ্লীলতাহানি বা ধর্ষণ এই ঘটনা ঘটলো, কিন্তু বিয়ের পরের ইতিহাসটা আমরা জানি, আমরা যদিও গ্রামে যাই না বা আমাদের অভিজ্ঞতা কম, আমরা রাষ্ট্র পরিচালনার কোনো জটিলতাগুলা সমীকরণগুলা বুঝতে পারছি না, কিন্তু যে অসংখ্য নারী আমাদের কাছে লিগ্যালি নিতে হয়, সারা আছেন আইনশালিশ ব্লাস্টের অভিজ্ঞতা, আমাদের অভিজ্ঞতা 30 বছরের উপরে আমরা এই আইনি সহায়তা দিচ্ছি। আমাদের হোমে রোকেয়া সদনে যারা আছে, যে কোনো মতে একটা বিয়ে হয়েছিল, একটা বাচ্চা বা প্রেগনেন্ট হয়েছে, ধুয়ে চলে গেছে, এই যে তার সারা জীবনের একটা অধস্তনতার আরেকটা চক্র করে দেওয়া হলো, আমাদের এই জায়গাগুলাই উদ্বেগ, এবং সেগুলোই আমরা বলছি যে আমাদের চেষ্টা 87-88 ইয়ার্স আগে যে ভিশনারি একটা দৃষ্টি নিতে পারলো, আজকে আমরা এত বছর পরে এবং স্বাধীনতার 47 বছর পরে আমরা কেন এই অমূলক একটা ভয়ে আমরা সবাই মিলে জনসচেতনতা কর্মসূচিটা আরো বাড়াবো,
এবং এইটাই আমাদের আলোচনা। এমনকি 16তেও আমরা আশা প্রকাশ করেছি যে আমরা এই অভিযানটা, আমরা মহিলা মন্ত্রণালয়, মহিলা পরিষদ, অনেকগুলো সংগঠন কিন্তু আমরা সেই অভিযানে এখনো আছি। কিন্তু আজকে আমার কাছে মনে হয়েছে যে এই প্রক্রিয়াটার ভেতরে একটা যুক্তির চাইতে অন্য কিছু কাজ করছে। এইখানে একটা সমস্যা। আপনারা যেটা আমাদেরকে এবং একতরফাভাবে যেটা দোষারোপ করছেন, আমরা কিন্তু পুরো আইনটা পড়েছি, এই আইনটা ড্রাফট করেছিলাম, এই আইনের পর্যালোচনা, এবং আমরা কিন্তু ডিসি মানে সবাইকে জানানো যে বিষয়টা, সেটা কিন্তু আমরা মনে করি আমাদের একটা দায়িত্ব। কিন্তু এটার সঙ্গে আজকে আরো কি হলো, 2 বছর প্রায় আলোচনার পরে সংসদীয় কমিটি মানে যারা আইনটা ড্রাফট করে দিল তাদেরকে সেরকম সুযোগ দেন নাই। ঠিক আছে, তারা অন প্রিন্সিপাল 2টা কমিটিকে নিয়েছেন, তারা আমাদের সামাজিক প্রতিরোধ কমিটির অন্তর্ভুক্ত, ফাইন। কিন্তু তারা আরো আমার কাছে মনে হয়েছে, এটা আমরা উই মে বি রং, কিন্তু এটা আমাদের কিন্তু উদ্বেগ যে এখানে কিন্তু অভিভাবক এখন আর পিতামাতা না। কারা অভিভাবক? এলাকার অনেক মুরব্বী হতে পারবেন, রাজনৈতিক নেতা নেতৃবৃন্দ হতে পারবেন, যে কেউ হতে পারবেন। আচ্ছা, তাও যদি না হয় যে বিয়ের বয়সটা এখন কিন্তু 18-র নিচে, তার মানে ইট মে বি 10। আমি জানি না, মানে আমি এটা বুঝতে চাচ্ছি যে কিভাবে আর কি, যে আইনটা আন্তরিকভাবে আমরা এখনো যুক্তি দিয়ে বুঝতে পারলাম না। এখানে কিন্তু আমরা কোনো প্রিকনসিভ নোশন নিয়ে বিচার করছি না, একটা ডায়লগের ভিতর দিয়ে সরকারের সঙ্গে নীতি নির্ধারক সঙ্গে আলোচনা হবে। আরেকটা জিনিস যে আজকে নীতি নির্ধারকরা তাদের স্টেক হোল্ডারদের সাথে কথা বললেন, স্টেক হোল্ডাররা তারা তাদের একটা কনসার্ন বলল। এটার যদি ন্যূনতম বিবেচনার কোনো যুক্তি না থাকে, তাইলে তো স্টেক হোল্ডাররা যে কাজ করছে তারা কিভাবে এইটা বাস্তবায়নে যে সহযোগিতাটা করবে, সেইখানেও কিন্তু একটা মানে মনস্তাত্ত্বিক একটা গণতান্ত্রিক সংস্কৃতির যে একটা মন মানসিকতা, সেইখানেও কিন্তু একটা সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। সুতরাং আমরা কিন্তু এই সব সমস্যা মুক্ত। আমরা বলতে চাচ্ছি যে আমাদের সরকার, আজকেও আমরা শহীদ মিনারের সমাবেশে বলেছি যে যতগুলো ভালো কর্মসূচি হয়েছে আমরা 2 হাত তুলে সমর্থন করি, বাস্তবায়নের চেষ্টা করব। কিন্তু এইটার বিষয়ে ভিসা সার্কেল 3টা হবে। একটা হচ্ছে এই কন্যা শিশুর কোলে কন্যা শিশু আসবে, অপুষ্ট এবং শিশু মৃত্যু, মাতৃমৃত্যু, আর স্বাস্থ্যগত সমস্যাগুলো তো আছে, সেগুলো বাদ দিলাম। এবং সেই নারী যে আগেই বিয়ের পরে একটা প্রেগনেন্ট একটা বাচ্চা, তারপরের কন্টিনিউয়াস লাইফটা কি হবে, সে মাবিয়া সীমান্ত তো হতেই পারবে না, সে তার আগেই তো সে একটা দুষ্ট চক্রে পড়ে যাবে। রুমান আহমেদ জাতীয় ক্রিকেট দলের হতে পারবে না। সুতরাং আমরা তাহলে এই 100 বছর পরে প্রায় আগের শিক্ষার ফলে কিন্তু আমরা এখানে এসেছি, কিন্তু আমরা কোন পরিবেশ তৈরি করছি, তারা কোথায় যাবে, এটা একটু আমরা দুশ্চিন্তাগ্রস্ত আর কি, সেখানে আলোচনার ব্যাপার। ধন্যবাদ। সারা হোসেন। প্রথমে সবাইকে শুভেচ্ছা জানাই নারী দিবস উপলক্ষে। আর যেটা আমাদের সম্মানিত চুমকি আপা বলেছেন আর আয়েশা আপা বলেছেন, ওনাদের সাথে আমি সম্পূর্ণ একমত যে অবশ্যই বাল্যবিয়ে নিরোধ করার ব্যাপারটি একটি সামাজিক আন্দোলনের ব্যাপার। সেখানে আইন মাত্র একটি হাতিয়ার। আইনের উপর আমরা একেবারে নির্ভর হয়ে শুধু আইন দিয়ে সবকিছু সমাধান যে করে ফেলবো, এটা ঠিক না। পাশাপাশি একটা ব্যাপার আছে যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার মধ্যেও যে প্রতিজ্ঞাগুলো চলে এসছে, যে বাল্যবিয়ে বন্ধ করে দেওয়া, শুধু নিরোধ না, কিন্তু পাশাপাশি জোরপূর্বক বিয়েও বন্ধ করে দেওয়ার ব্যাপারে একটা প্রতিশ্রুতি আমাদের রাষ্ট্র নিয়েছে। এবং এটার সাথে আমাদের সাংবিধানিক যে প্রতিশ্রুতি 45 বছর আগে নেওয়া, সেটা মিলে যাচ্ছে। সেখানে কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে সমান অধিকার সকলের থাকবে, লিঙ্গভিত্তিক কোনো ধরনের বৈষম্য করা যাবে না, এবং ব্যক্তি স্বাধীনতা সকলের থাকবে। ব্যক্তি স্বাধীনতার অর্থ কি? যে আমার সম্মতি এবং সিদ্ধান্ত, এই দুইটাকে গুরুত্ব দিতে হবে। আমি এই আইনের মধ্যে সমস্যা যে জায়গাটাতে দেখছি, আয়েশা আপা যেগুলো বললেন সেগুলো, পাশাপাশি এই জায়গাটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে বিশেষ বিধান যেভাবে নিয়ে আসা হয়েছে, আমি কিন্তু মনে করি একটা বিশেষ বিধান থাকা প্রয়োজন আছে। একেবারে যে প্রয়োজন নাই তা না, কিন্তু বিশেষ বিধান কি যেভাবে থাকার কথা ছিল, আমার মনে হয় সেটা আরো অনেক সংকীর্ণ ক্ষেত্রে ওটা আরোপ করা উচিত ছিল। এখানে যেটা এসে গেছে খুবই ব্যাপক। আর একটু বিশেষ বিধানে যাওয়ার আগে, যেহেতু চুমকি আপাই বলছিলেন যে আমরা আসলে খারাপ দিকটা শুধু বলছি, ভালো দিকটা বলছি না, এটা অনেকটা চলে আসছে গত কয়েকদিনের আলোচনায়। ভালো দিকগুলো অনেকগুলো আছে এই আইনের মধ্যে, বিশেষ করে যে সামাজিক আন্দোলনের ব্যাপারটাকে একটা আইনি রূপ দেওয়া, যেখানে আমরা দেখছি যে বাল্য বিবাহ প্রতিরোধ করার জন্য প্রতিরোধ কমিটি গঠন, এবং স্থানীয় সরকারের সাথে যারা জড়িত, সরকারি কর্মকর্তা, অন্যান্যরা যারা স্থানীয় সরকারের নির্বাচিত ব্যক্তিরা, হ্যাঁ, এবং এগুলো উঠে আসছে বিভিন্ন নারী অধিকার আন্দোলন এবং সংগঠন থেকে। ওই সব জিনিসগুলো কিন্তু আইনের মধ্যে একটা স্থান পেয়েছে এবং সেটা খুবই ভালো হয়েছে। আরেকটা বিষয় আমার কাছে খুবই ভালো লেগেছে যে ইদানিং আমরা দেখছি যে অনেক
নতুন আইন যখন তৈরি হচ্ছে এগুলো বেশ একটা ভয়াবহ রূপ নেয়। মানে ওখানে ন্যূনতম 10 বছর সাজা, ন্যূনতম 14 বছর সাজা, 1 কোটি টাকা। মানে এখন আপনি যদি অনলাইন কোনো বাক্য বলতে যান সেটার জন্য আপনার 14 বছর সাজা হয়ে যাবে, 1 কোটি টাকা দিয়ে দিতে হবে। ভাগ্যিস ওরকম কোনো কিছু এটার মধ্যে আসে না, এটা থেকে আমরা একটা বড় রক্ষা পেয়েছি। কিন্তু এখন কিন্তু তো একটু আসতেই হয়, যে জায়গাগুলো আসে নাই। বিশেষ বিধানের ক্ষেত্রে যেটা আমরা দেখছি, যে কথাগুলো বলা হলো, যেখানে কোনো মিনিমাম এজ রাখা হয়নি। মানে যে ঘটনাগুলো আমরা আদালতে পেতে অভ্যস্ত, যে 16-17 বছর এর বয়সের মেয়েরা পালিয়ে যাচ্ছে, তারা নিজের সম্মতি অনুযায়ী কাউকে পছন্দ করছে, তার সাথে বিয়ে করতে চাচ্ছে, বাবা মার অমত থাকছে, সেখানে দেখা যাচ্ছে বাবা মাই কিন্তু আইনের অপব্যবহার করে সেই ছেলের বিরুদ্ধে মামলা দিয়ে দিচ্ছে, ধর্ষণের মামলা দেয়, পাচারের মামলা দেয়। মেয়েটা সেখানে বলে আমি বাবা মার কাছে কোনো ক্রমেই যাব না, এবং সেও আটকে যায় কোনো একটা নিরাপদ হেফাজতে। এরকম অজস্র ঘটনা মহিলা পরিষদ দেখেছেন, আমরা ব্লাস্টে দেখেছি ইত্যাদি। কিন্তু সেই ক্ষেত্রে অন্তত আমার মনে হয় যেটাতে আমাদের একটা জাতীয় একটা কনসেনসাসে আসা সম্ভব ছিল, যে ন্যূনতম বয়স তাহলে 16 বা 17, ওই ক্ষেত্রে বিশেষ বিধানের জন্য আমরা ধরবো। সেটা না ধরে সেখানে আমরা বলে দিয়েছি যে কোনো বয়স। তো যেটা আয়েশা আপা বললেন যে এখন 10 বছরের হয়তো হয় কয়েকটা, কিন্তু অনেকগুলো তো আমরা জানি 12, 13, 14 বছর বয়সে ঘটনা ঘটে যাচ্ছে। প্রেম করে পালিয়ে যাওয়া না, কিন্তু জোর করে ওখানে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। তো এখানে আমরা যেটা যদি বলি যে এই বিশেষ বিধান যেভাবে রাখা হয়েছে সেটা আমরা বিধিমালা দিয়ে ঠিক করে ফেলবো, তাহলে বিধিমালার মধ্যেও কিন্তু ওই মিনিমাম কন্ডিশনস যাতে থাকে, একেবারে লিমিটেড স্টেজে যাতে বিশেষ বিধানটা আরোপ করা যাবে সেই জিনিসটা দেখতে হবে। কিন্তু আমরা যতদূর শুনছি যে বিধিমালা জানি খসড়া আকারে এখনো ওখানে কাজ করার সুযোগ আছে, কিন্তু ওখানে যদি এরকম জিনিসগুলো থাকে যে প্রেম করলেই একজন গর্ভবতী হয়ে গেলে সেই ক্ষেত্রে এই বিশেষ বিধানটা চলে আসবে, সেখানে এমন কিছু যদি না থাকে যে গর্ভবতী না হলেও থাকবে না, সেটা একটা সমস্যা। আবার সেখানে যদি বয়সের ব্যাপারটা নির্ধারণ না করা থাকে, সেটা একটা সমস্যা। আবার আমরা এখানে যদি দেখি যে এমন যদি থাকে যে ওখানে বলা হয়, যে কথাটা আপনি একটু আগে বলছিলেন, যে অভিভাবক বা এখানে কারা সার্টিফিকেট দিয়ে দিবে যে এইরকম একটা ঘটনা ঘটেছে, সেখানে যদি বলা হয় যেমন ধরেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা থাকবে, সেখানে ওনারা কতদূর আসলে সত্য অবস্থা যাচাই করে দেবেন। কারণ এখনো আমরা ঘটনাগুলো পাচ্ছি। আগামীকাল মনে হয় আমাদের হাইকোর্টে একটি মামলা আছে যে কোন এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একটা ছেলে মেয়ে হবেই বোধ হয়, অল্প বয়সের বোধ হয়, তাদেরকে সামনে এনে, যেহেতু তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল, দুইজনকে উনি বেত্রাঘাত করেছেন, না হাত দিয়ে পিটিয়েছেন, এটার জন্য ওনাকে কালকে হাইকোর্ট ডাকাডাকি করেছে। তো এই ধরনের ঘটনা যেখানে ঘটছে, আমরা আসলে বিশেষ বিধানটা এভাবে করে এবং এই ক্ষমতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের কাছে দিয়ে আমরা নিজেদের জন্য আরো সমস্যা নিয়ে আসবো কিনা। আরেকটা ছোট পয়েন্ট ছিল যে এরকমই একটি আইন সংশোধনের উদ্যোগ কয়েক বছর আগে আমাদের পার্শ্ববর্তী দেশে ভারতে নেওয়া হয়েছে। সেখানে তারা আরেকটি ধারা সংযোজন করেছিলেন তাদের আইনে, যে যদি বাল্যবিয়ে হয়ে যায় তাহলে বাল্যবিয়ে হওয়ার 2-1 বছরের মধ্যে যেই ঘটনার শিকার হয়েছে সেই বিয়েটা বাতিল করার জন্য একটা পদক্ষেপ নিতে পারবে। এখন বাংলাদেশে এই ধরনের অবস্থান মুসলিম আইনের ক্ষেত্রে এমনিতেই আছে, কিন্তু সেখানে আবার একটা সমস্যা আছে যে আমি যদি মুসলিম আইনে কম বয়সে বিয়ে করে ফেলি, অপ্রাপ্তবয়স্কে বিয়ে করে ফেলি, এবং আমি পরে ওই বিয়েটা বাতিল করতে যাই, যদি প্রমাণ করা হয় যে ইতিমধ্যে আমার সাথে যৌন সঙ্গম করা হয়েছে, তাহলে আমি আবার ওটা বাতিল করতে পারবো না। কিন্তু ওগুলো যদি অন্যভাবে দেখে আমরা বলতাম যে না, বাতিল করা যাবে, যে আমার যেহেতু মত ছিল না, আমি অপ্রাপ্তবয়স্কা ছিলাম, আমার মত থাকার বিন্দুমাত্র কোনো সম্ভাবনাই ছিল না, যেই মুহূর্তে আমি প্রাপ্তবয়স্ক হয়ে যাব আমি গিয়ে এটা বাতিল করে আসতে পারবো, ওই অধিকারটা আমার থাকা উচিত ছিল। তো আমার মনে হয় এখন জানি না এটা আইনে কিভাবে আর যাবে, এর পরবর্তী সংশোধনের কথা ভাবতে পারেন, কিন্তু এরকম কিছু অধিকার যেখানে আমরা যেই ব্যক্তি এই ঘটনার শিকার হচ্ছে তাকে যদি আমরা আইনের কেন্দ্রবিন্দু হিসেবে যদি দেখে নিই, এখানে আমার কাছে ভয়টা লাগছে যে পিতামাতার ব্যাপারটা যে জায়গায় চলে এসছে। কারণ আমরা জানি পিতামাতা হয়তো খারাপ উদ্দেশ্যে অধিকাংশ ক্ষেত্রে করছে না, তারা মেয়ের মঙ্গলের জন্য করছে। তারা বুঝতে পারছে না যে তারা যে বিয়ে দিয়ে দিচ্ছে তারা মনে করছে যে তাকে নির্যাতন থেকে রক্ষা করার জন্য তারা বিয়ে দিয়ে দিতে যাচ্ছে, নাহলে রাস্তাঘাটে সে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারে, নিরাপত্তার জন্য, এবং সে আসলে তার যৌন নিরাপত্তা এটাও যদি বলতে পারি, তাই না? কারণ ভয়টা হচ্ছে উত্তক্ত করা হবে, তারপর তাকে ধর্ষণ করা হবে, এবং স্টিগমা, যে কথা আয়েশা আপা বললেন, স্টিগমা এসে যাবে, তখন তার পরবর্তী বিয়ে হবে না। কিন্তু আমরা যখন এভাবে করে বাল্য বিয়ে দিয়ে দিচ্ছি, ওই ঘটনা তো ওই মেয়ের সাথে হচ্ছে, ওই রাতেই তো তাকে আসলে জোর করে তার সাথে যৌন সঙ্গম করা হচ্ছে। সেখানে একটা নীল কাগজ থাকছে যদি বিয়ে রেজিস্ট্রি হয়, কিন্তু এছাড়া যে ঘটনা ঘটছে ওটা তো একই ঘটনা, মাঠে ঘটছে না,
শয্যায় ঘুরছে। ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক আছে ফোনে, আমরা একটু ফোনটা নেই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আব্দুল খালিক বলছিলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। মাননীয় মন্ত্রীর নিকট আমার একটা প্রশ্ন আর কি। মাননীয় মন্ত্রী বললেন আর কি যে কঠোর শাস্তি দিবেন, কিন্তু আমার উনি কি এটা 15 বছর নিচে বিয়ে হইলে কঠোর শাস্তি দিবেন? কিন্তু আমরা জানি যে আন্তর্জাতিক ভাবে টিনেজ 18 পর্যন্ত টিনেজ নির্ধারণ করে, সেই অনুযায়ী 15 থেকে 18 বছরের মধ্যে বিয়ে হইলে কোনো শাস্তি হবে কিনা? জি, আমি প্রশ্নের উত্তর দিব। জি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি যে বিষয়টি বলেছেন, আমি যে শাস্তিটির কথা বলেছি সেটা হয়েছে যে যারা বাল্য বিয়েটি করাচ্ছেন, অর্থাৎ দেখা যাচ্ছে এখানে বাবা মা হতে পারেন বা অন্য গার্জিয়ানরা হতে পারেন বা কেউ হতে পারেন, কিন্তু আপনি প্রাপ্তবয়স্কের নিচে কেউ যদি এই ঘটনা ঘটায়, কোনো মেয়ে যদি নিজে বিয়ে করে ফেলে বা ছেলেটি যদি প্রাপ্তবয়স্কের আগেই কোনো বিয়ে করে ফেলে, যে প্রাপ্তবয়স্ক হবে, যেমন প্রাপ্তবয়স্ক কোনো নারী বা পুরুষ বাল্যবিবাহ করিলে, মানে প্রাপ্তবয়স্ক যদি হয়ে থাকে তাহলে তার শাস্তি হবে 2 বছর কারাদণ্ড, অনধিক 1 লক্ষ টাকা অর্থদণ্ড। আর যদি একজন প্রাপ্তবয়স্ক না হয়ে সে বিয়ে করে ফেলে তাহলে কিন্তু তাকে এত কঠোর আইনে যাওয়া হচ্ছে না, তার তখন জেল হচ্ছে আপনার 1 মাসের এবং তার অর্থদণ্ড হচ্ছে 50,000 টাকা। এটা দিতে গেলেও তার কঠিন ব্যাপার। যদি একটা মেয়ে ধরেন আপনার তার বয়স 18-র নিচে, কিন্তু সে বা একটা ছেলে 18-র নিচে, কিন্তু সে বিয়ে করলো, এটা তো আইনত দণ্ডনীয়। সে বিয়েটা করেছে, যারা বিয়েটা করিয়েছে তাদের তো জেল যা হওয়ার হবে। আর ওই যে অপ্রাপ্তবয়স্ক যে তাকেও কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। আর প্রাপ্তবয়স্ক হলে তো, আর প্রাপ্তবয়স্ককে তো মানে প্রাপ্তবয়স্ক যদি অপ্রাপ্ত বয়স্কে বিয়ে করে, তো যারা প্রাপ্তবয়স্ক এই অন্যায় কাজটা করবে তার তো কঠোর আইনের মধ্যে পড়বেই। আর যে করছে না, যে অপ্রাপ্তবয়স্ক, তাকে তো আমি এত কঠোর আইন দিতে পারছি না। এবং এখনো কিন্তু তাদেরকে হেফাজতে খানা আছে আমাদের। আমরা গাজীপুরে যদি যান, সেখানে একটা আছে, আমি নিজেও গেছি কয়েকবার, অনেকগুলো মেয়ে সেখানে আছে। এমনকি আপনাদের সাংবাদিকেরও 2 জন সন্তান সেখানে আছে। এবং কি যে কান্নাকাটি, তার বাবাদের যেমন কান্নাকাটি, এই মেয়েগুলো যে ভবিষ্যৎ কি হবে একটা অনিশ্চিতের পথে এই অবস্থায় কিন্তু আছে। আমি এইটাই বলতে চাচ্ছি তাকে। আর আমি তার পাশাপাশি একটা বিষয় আমি বলতে চাচ্ছি, এখানে বলা হয়েছে যে অভিভাবক নিয়ে আপনারা শঙ্কিত হয়েছেন। অভিভাবকের জায়গাটা কিন্তু এইভাবেই লেখা হয়েছে, পিতামাতা বা প্রযোজ্য ক্ষেত্রে। এই কি প্রযোজ্য ক্ষেত্রে, এটা বিধিতে ঢুকানো হবে। যে কেউ এসে আমি অভিভাবক এই কথা বললে হবে না। বাবা মা যদি কারো না থাকে, মারা যায়, নিশ্চয়ই সে কারো না কারো কাছে থেকে বড় হচ্ছে, কিংবা কেউ কারো সন্তানকে লালন পালন করছে দীর্ঘদিন, তার প্রমাণাদি লাগবে। উইদাউট এনি প্রুফ সে যে বলে দিল আমি অভিভাবক আর তার কাছে হয়ে গেল, তা না। আরেকটি বিষয় আমি বলবো, ভারতের বিষয় নিয়ে আপনি এসেছেন। ভারতের যে আইনটা আছে সেখানে দেওয়া হয়েছে যে মুসলিমদের কথা বলা হয়েছে যে 15 ইয়ার্স হলে তারা বিয়ে করতে পারবে, কিন্তু 18 বছর বয়স হলে তারা যদি মনে করে যে না বিয়েটা তার সঠিক হয়নি, তাহলে সে ডিভোর্স দিতে পারবে। এই ধরনের একটা আইন, যেটা আমাদের দেশে হলে কিন্তু একটা ভীষণ অদ্ভুত ধরনের একটা চিন্তা হতো। এমন কিন্তু অনেক দেশের অনেক অদ্ভুত ধরনের ধারা আছে। এমনকি ইউরোপের মতো দেশে যেখানে মানবাধিকারের কথা বলে, সেই সব দেশেও আপনার এক স্টেটে এক বয়স দিয়ে রেখে দিয়েছে। যদি 18 বছরের নিচে বিয়ে হলে মানবাধিকার লঙ্ঘিত হয়, তাহলে ইউরোপের মতো দেশে কেন 16 বছর স্কটল্যান্ডে দিয়ে রেখেছে কিংবা আর এক স্টেটে দিয়ে রাখছে? এটাও কিন্তু ভাবার বিষয় আছে। এই জিনিসটি আসলে এমন একটা বিষয় যে নাবালক যখন একজন হয়ে যায় তখন অনেক ঘটনাই ঘটে যেতে পারে। আর এই ঘটনাগুলোই আপনার মানে অনেক কিছুই সামাজিক চিন্তা করার বিষয়। আরেকটা আয়শাপা বলেছেন, আমিও জানি আপনারা খুবই চিন্তিত হচ্ছেন যে না জানি ধর্ষকের সাথে বিয়ের একটা পরিবেশ হয়ে যায়। আমরা বিধিটা এমনভাবেই দিব যে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত একটা মেয়েকে বা তাকে জোরপূর্বক কেউ ধর্ষণ করেছে এবং তার সাথে বিয়ে দিয়ে দেওয়ার মতন জায়গাগুলো কিন্তু আমরা বিধিতে বন্ধ করবো। অর্থাৎ আমি এটুকুন বলতে চাই আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে, বিধিটা আমরা এমনভাবেই করব, এটার পরিসর বিশাল হবে না, খুবই ছোট হবে। এবং বয়সের বিষয়টা আপনারা যেটা বলেছেন যে এটা 16 লিখতে পারতাম, আমি কিন্তু এই জন্যই বলতে চাই যে আজকে আমি এখানে 15 বা 16 আমরা যদি দিয়ে রাখতাম, মানুষের কাছে একটা মানে যেমন ভাই না জেনে হয়তো বলেই ফেলেছিলেন যে 16 বছর, আমার কাছে অনেকে বলেছে কি বাবা আপনারা 15 বছর করে ফেলেন। ইভেন অনেক মিডিয়াতে আমি দেখেছি নিজ দিয়ে আসছে, আপনার হেডলাইনে আসছেন যে 15 বছর বিয়ের বয়স হয়েছে, 16 বছর হয়েছে।
মানে এটা একটা আশ্চর্য ব্যাপার। আমরা যদি এখানে খালি 15 আর 16 এই আইনের ভিতর লিখে দিতাম তাহলে এটাই সবাই জানতো, 18 কথা বলতোই না, ওই 15-16 বলতো। তবে বিধির মধ্যে আমরা সেই জিনিসগুলোকেও আমরা বিবেচনায় আনবো, এবং বিধিতে আপনাদের অনেক জায়গা আরেকটি কথা আমি আছে। জানতে চাচ্ছি যে একটি কথা বলা আছে যে আদালতের নির্দেশে, জি। এটা কি আদালতে যেতে হবে? মানে যদি অবশ্যই অপ্রাপ্তবয়স্ক- আদালত আদালত ছাড়া- যদি বলে যে হ্যাঁ বিয়ে করা যাবে তখনই আমি করতে হবে? আদালতের কাছে বাবা মা Satisfied বা করতে হবে। একেবারে যা পারফেক্ট যে অভিভাবক থাকবে তারা যে বলবে, আমরা যে বিধিতে যেটা দিব যে এই বিপদে আমি পড়েছি, আমার উপায় নেই, আপনার এটা কি করবেন, আদালত সেটা দেখবেন, বিবেচনা করে রাইট দিবেন। এবং এই কাগজ আমার বিধির সাথে এবং প্রক্রিয়া আছে পরিষ্কারভাবে, বিধি দ্বারা নির্ধারিত প্রক্রিয়া, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এই প্রত্যেকটা আদালতকে দেখতে হবে, দেখে আদালত ওকে করবে, করার পরে কাজী কিন্তু বিয়ে পড়াবে। তা না হলে কাজীর কিন্তু লাইসেন্স বাতিল হয়ে যাচ্ছে, একদম শক্তভাবে সেটা আয়েশা আপা দেওয়া কিছু আছে। বলতে চাচ্ছিলেন, কাজে আমাদের সময় বিষয়টা বেশি নাই। একেবারে যে দিল আর হয়ে গেল, ধর্ষক আসলো বিয়ে দিয়ে দিল আর সাথে ধন্যবাদ। সাথে আদালতে, বিষয়টা আমার মনে হয় এতটা যেটা নিয়ে এত চিন্তিত হচ্ছে না। আমার মনে হচ্ছে এত আপনারা চিন্তা বিধিতে কিছু নাই, আমাদের আপনি বলছেন। সহযোগিতা করেন, বিধিটা সহযোগিতা করেন, এই জায়গাটা খোলা আছে, এই জায়গাটায় আমরা আলোচনা করব, এটার পরিধি আমরা অনেক বড় করব না, সেটাকে আমরা সবাই মিলিতভাবে প্রচার দেব, কারণ আমরা সবাই বাল্য বিয়ে বন্ধ করতে চাই। আমি চাই, আপনি চান, আমার মাননীয় প্রধানমন্ত্রী চান, সবাই চান, আমরা বাল্য বিয়ে বন্ধ করব এক সুরে এক স্লোগানে। কাজেই আমরা একটু বিধিটা চিন্তা করি যে ছোট পরিসরে বিধিটা কি করা যায়, কিভাবে এদেরকে উদ্ধার করা যায়। আমি একটা এক্সাম্পল দেই, ছোট্ট একটা। আমাদের সময় নেই, তাহলে আয়েশা সময় আপাকে নেই। বলতে আচ্ছা, দিতে ঠিক হবে আচ্ছা, না। আমার মনে হয় কি যে অনেক ধন্যবাদ সম্মানিত প্রতিমন্ত্রী। আমার মনে হয় উনি কয়েক দফা, প্রথম যেদিন হয়েছে সেদিনও আমরা এটি নিয়ে যে আমরা বেশ কয়েক দফা ব্যক্তিগত আনুষ্ঠানিক মিডিয়া আলোচনা করেছি নিউ ইয়র্কে। তো আমার মনে হয় কি 2015-তে যে যেটা বলছেন যে উনি কাশিমপুরে, এই উদাহরণটা আমি অনেকবার শুনেছি এবং কিছু কিছু আমাদের পরিচিত মহলের মাঝে। তাছাড়াও হয় সেটা ধরেন 5 to 10%, আমি 10 বাড়ায়া বললাম, তো 10%-এর জন্য কি 90%-এর চিন্তাটা করবো না? আমি 10%, আমাদের যৌতুক বিরোধী আইন আছে, তারপরেও হচ্ছে। সুতরাং দেয়ার আর লটস অফ, এটা তো আইনটা ব্যাপক জনগোষ্ঠীর জন্য, ব্যাপক টার্গেট গ্রুপের জন্য, এবং সেখানে কিছু কিন্তু ব্যত্যয় হবে যে এই আইনটা মানা হচ্ছে না। সুতরাং আমার মনে হয় যে 90% কথাটা আমাদের বারবার মাথায় আনতে হবে। আরেকটা হচ্ছে আদালতে যে পরিবারগুলোতে, আপনি এবং আমরা সবাই জানি যে সচেতন পরিবারগুলোতে হচ্ছে না, সচ্ছল পরিবারগুলোতে খুব কম হচ্ছে যদি তারা নিজেরা না করে। সুতরাং আদালতে যাওয়া, আমাদের আদালতে যাওয়ার অ্যাক্সেস টু জাস্টিসের এই সম্প্রদায়ের গরিব এবং কম শিক্ষিত এবং যারা নিরাপত্তার জন্য মেয়েকে বিয়ে দিয়ে ফেলছে, তাদের এই প্রসেসটা, এটাও একটু ভাবার ব্যাপার। আরেকটা হচ্ছে যে স্কটল্যান্ড বা বিদেশের, আমরা কখনো উদাহরণ দিব যে আমাদের দেশের সংস্কৃতি আলাদা, আমরা এশিয়ান, আবার কখনো যখন আমাদের এই ধরনের প্রয়োজন হবে তখন আমরা বলবো। ওখানে কিন্তু যে তাদের যে মানে মেলামেশার, যে তরুণদের যে মেলামেশার বিষয় এবং মানে সেক্স সম্পর্কে যে ধারণা, সেটা কিন্তু আমাদের সঙ্গে অনেক পার্থক্য আছে। এগুলো কিন্তু এখনো পর্যন্ত আমাদের সামাজিকভাবে একটা অল্প গোষ্ঠীর মাঝে আমাদের চিন্তা চেতনা, সাধারণ মানুষের মাঝে সেই চিন্তা চেতনাগুলো কিন্তু নারীকেই দোষারোপ করে যে ওই এইটার জন্য দায়ী। সুতরাং আমরা এই যে এই বাস্তবতাগুলো, আমার মনে হয় যে এই বাস্তবতাগুলো আমাদের চিন্তা করতে হবে। আরেকটা হচ্ছে যে আমরা অভিভাবকের যে ব্যাপারটা, যে সঠিক চিহ্নিত করার প্রক্রিয়া কি এবং সঠিক কারা, এখানে কিন্তু প্রসেসটা একটু জটিল। সুতরাং আইনটা যদি আমরা পরিষ্কারভাবে গ্রহণ না করতে পারি, আমরা বিধি প্রণয়নটা কিভাবে করবো, এটা বাস্তবায়নের, এটাই আমার মনে হয়। একটা ছোট্ট পয়েন্ট, এই যে বিশেষ বিধানে যেটা বলা হয়েছে যে পিতামাতারও সম্মতি লাগবে, সেটাতে কিন্তু আমরা ব্রিটিশ আমল থেকে আরো পিছিয়ে গেছি আমার মনে হয়। কারণ আমাদের সম্মানিত মন্ত্রী যে কথাটা বলছেন যে এখানে প্রেম করে, আমি আপনার সাথে একমত যে প্রেম করে যারা পালিয়ে যায় তাদের জন্য তাহলে কি ব্যবস্থা হবে। এখন এই মুহূর্তে মানে এই আইনটা হওয়ার আগে আমাদের যে অবস্থা ছিল, তারা যদি পালিয়ে যেত সেই অবস্থায় তারা যদি আদালতের সম্মুখীন হতো, তাহলে আদালত কিন্তু মেয়েটার কথাতে কিছুটা গুরুত্ব দিত। হয়তো বলতো যে ঠিক আছে তুমি 18 হওয়া পর্যন্ত তোমাকে আমরা ওর সাথে থাকতে দেব না, কিন্তু বাবা মার কাছে আর তো ফেরত পাঠাতো না সেখানে, এবং তার কথাকে একটা গুরুত্ব দেওয়ার চেষ্টা করতো। এখানে যে জিনিসটা চলে আসছে, এখানে তার সম্মতি, তার সিদ্ধান্ত কি হলো না হলো কিছুই কিন্তু যায় আসে না, এখানে তার পিতামাতা ঠিক করবে। তো সে যদি প্রেম করে পালাচ্ছে, সেখানে তার যদি
ইচ্ছা হচ্ছে সে যার সাথে প্রেম করেছে তার সাথে থাকতে, সেখানে বাবা মা কিন্তু পারবে সেই জায়গাটাতে তাকে ফিরিয়ে দিতে এবং তাহলে তার- তাকে সাথে তার রাখতে। তাহলে অধিকারের তার ব্যাপারটা- অধিকারের ব্যাপারটা কোথায় গেল? এবং CRC আপনারাই তো contradiction। মানে আমরা আপনাদেরকে তো সমর্থন করতেই চাই যে এখানে আমরা নারীর অধিকার, নারীর ক্ষমতা, নারীর সিদ্ধান্ত, নারীর সম্মতি এই জায়গাগুলোতে তো আমরা গুরুত্ব দিতে চাই। এইটাই ক্ষমতা। এখন এই পিতামাতাকে এটা দিয়ে তো আমরা ওই এটা আমি জায়গাটাতে একটু খাটো করে দিই। বলতে পারি এক কি, মিনিট, এক আমি মিনিট। এটা এইভাবেই বলবো যে একজন নাবালিকা হিসেবে আমরা ধরছি, 18 বছরের নিচে অপ্রাপ্ত বয়স্ক হিসেবে ধরছি, একজন অপ্রাপ্ত বয়স্ককে আমি আইনে তার ডিসিশন নেওয়ার কাজটা যদি আমি আইনের ভিতর ঢুকিয়ে দিই, তাহলে কি জিনিসটা আরো একটু ভিন্ন হয়ে না যায় না? আমি একটু এক্সাম্পল দিতে চাচ্ছিলাম সেই ক্ষেত্রে। কারণ হ্যাঁ, এটা হয়েই যায় যদি একটা মেয়ে তার পছন্দের কোনো ছেলের সাথে পালিয়ে যায়, আমাদের আর কিন্তু সময় নেই। ছেলেটাকে বাবা মারা পছন্দ করছে না, বাবা মা তো কোনোভাবেই রাজি হবে না, এটা তো সত্য কথা। তখন আপনার অবশ্যই এটাও আমাদের সন্তানদের বুঝতে হবে যে এই বয়সে তুমি যে ডিসিশন ধন্যবাদ, আমাদের শেষ করতে হবে। এই জায়গাগুলো কিছুটা আমরা হলেও আসলে- বাবা মার জোর অনেক দিয়ে আমার বিয়ে দেওয়া হবে contradiction কেন? হচ্ছে। সেটা তো হ্যাঁ, আমরা কিছুটা আসলে কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারলাম না। হ্যাঁ, কিন্তু সে তো অনেক পারাই যাবে না। contradiction হচ্ছে অনেক এই কন্ট্রাডিকশন আইনটায়। হচ্ছে। আচ্ছা, এবার একেবারেই এবং তো আমার খুব মনে হয় যে যা- আসলে এত হুট করে আইনটা না করে ফেললেই ভালো হতো। কারণ যেহেতু উনারা এই কথাগুলো বলছে, উনারা দীর্ঘদিন ধরে এই বিষয়ে কাজ করছেন, নারী অধিকার নিয়ে কাজ করছেন, উনাদের নিশ্চয়ই একটা কনসার্ন আছে এবং সেগুলোকে গুরুত্ব দেওয়া উচিত ছিল হ্যাঁ, আমার মনে হয়। হয়তো আপনাদেরও পয়েন্টস আছে, কিন্তু সেগুলো ওনাদের বুঝিয়ে একটা জায়গায় হয়তো আসা যেত। যাই হোক, সরকারের ধন্যবাদ। আইনের সত্যি আমরা আশা করব জানি না যে এই আইনটি নিয়ে আর কিছু করার আছে কিনা, কিন্তু যাই হোক, আমরা আমাদের নারী এগিয়ে যাক সেই আশাবাদ ব্যক্ত করেই আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকে নারী দিবসে আমাদের সম্পাদককে শেষ করছি। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি। এত সময়